অপেক্ষা করেছেন। আমি একটি অনির্ধারিত সফরে আসলে বরিশালে আসা। গতকালকে আমাদের দলের চাঁদপুর জেলার একটি প্রোগ্রামে অংশ নিয়েছিলাম। আমার নিজ জেলা পটুয়াখালীর আমাদের দলের গণ অধিকার পরিষদের একটি ইফতার প্রোগ্রামে অংশ নিব। আর গতকালকে ভোর রাতেই বরিশাল এসে পৌঁছাই এবং সেখান থেকে আমাদের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা একটা ছোট কর্মী সভার আয়োজন করি। যে আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। আওয়ামী লীগের নতুন করে অপতৎপরতা শুরু হয়েছে। এই জুলাই অগস্টে একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে এত মানুষকে হত্যা করলো, এত মানুষকে আহত করলো, এত মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিল এবং গত 16 বছরে বাংলাদেশকে যে একটা নরকে পরিণত করেছিল তার জন্য আওয়ামী লীগের ন্যূনতম অনুশোচনা নাই। আওয়ামী লীগের প্রধান এবং পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা দেখেছেন যে দেশের বাইরে দিল্লি থেকে নানান ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করা এবং তার নেতাকর্মীদেরকে উত্তেজিত করে রাস্তায় নামিয়ে একটা নৈরাজ্য তৈরি করার অপচেষ্টা দীর্ঘদিন ধরেই করে আসছিল। শেখ হাসিনা যেহেতু ভারতে অবস্থিত, কাজী শেখ হাসিনার এই অপতৎপরতার দায় দিল্লি এড়াতে পারে না। সেই জায়গা থেকে আমরা বারবার ঢাকার ভারতের দূতাবাস তাদেরকেও সরকারের পক্ষ থেকেও তাদেরকে ডেকে তলব করে জানিয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনার এই অপতৎপরতা বন্ধে যেন ভারত পদক্ষেপ নেয়। আমরা আমাদের চ্যানেলেও আমরা বারবার এটা বলেছি, ভারত যদি বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে বাংলাদেশের গণহত্যাকারী শেখ হাসিনা এবং গণহত্যার দোসর আওয়ামী লীগের যে সমস্ত এমপি মন্ত্রী যারা ভারতে পালিয়ে আছে তাদেরকে এখানে ফেরত দিতে হবে। আজকে এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে রাজনৈতিক দলসমূহের মধ্যে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেটি নানা কারণে কিছুটা বিভক্তি এবং বিভাজনের দেখা দিচ্ছে, এটা সত্য। বিশেষ করে এই গণ অভ্যুত্থান আপনারা জানেন যে রাতারাতি হয় নাই। এর জন্য বিরোধী দলসমূহ গত 16টি বছর ধরে সংগ্রাম করেছে। কে নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা, এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে অন্য কোনো দূরভিসন্ধি আছে কিনা এই স্ট্র্যাটেজিগুলো বা এই কথাগুলো যারা বলেছেন সেই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার। বিশেষ করে আমাদের ছাত্রনেতা হাসনাত এবং সার্জিসের সাথে কি আলোচনা হয়েছিল, তারা কেন ওখানে গিয়েছিলেন সেই বিষয়টা তাদের কাছ থেকে জানা দরকার। কারণ আপনারা দেখেছেন যে সবাই পরিচিত ছাত্রনেতাই হাসনাত সার্জিস একটা স্ট্যাটাস দিচ্ছে, আবার আরেকজন ছাত্রনেতা হান্নান মাসুদ সে বলছে আপনারা দুজনের একজন মিথ্যা কথা বলছেন। তাহলে হয়তো তাদের দুজনের একজন সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা কথা বলছে, নাহলে তারা যেটা বলছেন সেটা সত্য। তো এই ঘটনাটা আমি অনুরোধ করব এই সময়ের এই ছাত্র নেতৃবৃন্দ তারা যেহেতু একটা দলও করেছেন, তারা তো রাজনীতি করবেন, জাতিকে নেতৃত্ব দিতে চান, কাজেই দায়িত্বশীল জায়গা থেকে এই নাগরিক পার্টি যেন এই ঘটনাটা তদন্ত করে এই ঘটনাটার প্রকৃত রহস্য যেন জাতির সামনে উন্মোচন করে, কারণ নাহলে এটি মারাত্মক ক্ষত তৈরি করবে। সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের একটা প্রোপাগান্ডা, এবং বিশেষ করে এই মুহূর্তে আপনারা জানেন যে পুলিশ ফাংশন করছে না। সামরিক বাহিনী না হলে এই গত 7 মাসের এই যে যতটুকু স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি এইটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত। এখন আমরা দেখেছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আগেও সেনাপ্রধান কিন্তু একটা পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন যে 18 মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে। আমরা রাজনৈতিক দলসমূহ এই অভ্যুত্থানের অংশীজনরা শুরুর দিকে আমরা পরিষ্কার একটা বক্তব্য দিয়েছিলাম যে কোনো ক্ষমতার পরিবর্তনের জন্য, কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য এতগুলো সাধারণ মানুষ জীবন দেয় নাই, এই সংগ্রাম করে নাই। এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং বাংলাদেশ 2 বিনির্মাণের যে অঙ্গীকার সেটা বাস্তবায়নের পরেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষমতা হস্তান্তর হবে। কিন্তু গত 7 মাসের আমাদের যে পর্যবেক্ষণ তাতে এই সরকার সে প্রত্যাশিত মাত্রায় আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, নানান ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে। এবং যে কোনো দেশেই একটা গণতান্ত্রিক দেশে একটা নির্বাচিত সরকার না থাকলে
অনেকে নানান ধরনের ফায়দা নেওয়ার জন্য ষড়যন্ত্র করবে।